হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেল তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের দশম শ্রেণীর ফিজিক্যাল সায়েন্স ভৌতবিজ্ঞানের রাইমার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 এর মডেল কোশ্চেন নম্বর 4। এর আগে 3খানা মডেল কোশ্চেন পেপার আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখো না অবশ্যই পেজটিকে ভিডিও দেখে নেবে, এবং যারা আমার চ্যানেল নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, এবং ভালো লাগলে ভিডিওকে তোমাদের বন্ধু এবং তোমাদের চেনা পরিচিত গ্রুপে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবে। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর, গ্রুপ এ। গ্রুপের 1 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি কোনটি? অপশান আছে কয়লা, পেট্রোলিয়াম, কাঠ এবং বায়োগ্যাস। কয়লা, পেট্রোলিয়াম, কাঠ এবং বায়োগ্যাসের মধ্যে সবথেকে বেশি পরিমাণে ব্যবহৃত হয় এমন জীবাশ্ম জ্বালানি কোনটি? উত্তর হবে কয়লা। 2 নম্বর প্রশ্ন কি আছে? 2 নম্বর প্রশ্ন বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব চাপের মধ্যে সম্পর্ক কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের ঘনত্ব এবং চাপের সম্পর্ক হচ্ছে কি? পি ভ্যারিজেস ডি, অর্থাৎ ঘনত্ব চাপ পরস্পরের সমানুপাতিক। 3 নম্বর কোশ্চেনে কী আছে? কোশ্চেন নম্বর 3 দেখো, বলেছে যে 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে CO2 তৈরি করতে কত গ্রাম অক্সিজেন লাগবে? 12 গ্রাম কার্বনকে পুড়িয়ে কী করে কার্বন কার সাথে বিক্রিয়া কার্বন প্লাস অক্সিজেন তৈরি হয় কি? CO2। এখানে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল কি তৈরি করে? CO2 তৈরি করে। 1 মোল কার্বনের ভর কত? 12 গ্রাম। 1 মোল অক্সিজেনের ভর কত? 32 গ্রাম। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর কত? 44 গ্রাম। তো এখান থেকে আমরা কী পেলাম? যে 12 গ্রাম কার্বন 32 গ্রাম অক্সিজেনের সাথে যুক্ত হয়ে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তো এখানে আমরা বলতে পারো কি 12 গ্রাম কার্বনকে সম্পূর্ণ পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করার জন্য আমাদের অক্সিজেন লাগবে কত গ্রাম? 32 গ্রাম আমাদের অক্সিজেন প্রয়োজন। এটা হচ্ছে উত্তর, 32 গ্রাম। দেখো তোমাদের এই যে ভিডিওতে, আগের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে আমি এখানে কী করছি কি, গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে, অর্থাৎ গ্রুপ বি এর 15খানা MCQ, গ্রুপ বি এর 21খানা SAQ, এবং তার সাথে সাথে গ্রুপ ডি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন টাইপ যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অ্যাটেন্ড করানো হচ্ছে এখানে। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন। তোমরা যে MCQ, SAQ এবং এখান থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর কোশ্চেনগুলো, মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের কোশ্চেনগুলো পেয়ে যাবে। দেখো তারপরে কোশ্চেন 4 নম্বর। 4 নম্বর প্রশ্নে কী বলেছে? 4 নম্বর প্রশ্ন বলেছে যে একটি নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে প্রদত্ত কোন রাশির শতকরা বৃদ্ধির সর্বোচ্চ হয়? একটি নিরেট ধাতব গোলককে উত্তপ্ত করলে প্রদত্ত কোন রাশির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হয়? অপশান এতে দৈর্ঘ্য, অপশান বিতে ক্ষেত্রফল, অপশান সি আয়তন এবং অপশান ডি ঘনত্ব। কোনটা উত্তরে? ধাতব নিরেট গোলকে উত্তপ্ত করলে কোন রাশির শতকরা বৃদ্ধি সর্বোচ্চ হবে? আর সর্বোচ্চ বৃদ্ধি হবে আয়তনের। কোশ্চেন নম্বর 5। 5 নম্বর কোশ্চেন কী বলেছে? একটি অবতল দর্পণের সামনে কোথাও কোনো বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হবে। একটি অবতল দর্পণের সামনে কোথায় কোনো বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়? অপশান এ বক্রতা কেন্দ্র, অপশান বি ফোকাস, অপশান সি মেরু এবং অপশান ডি অসীম। একটি অবতল দর্পণের সামনে কোথায় বস্তু রাখলে বস্তুর সমান আকারের প্রতিবিম্ব তৈরি হয়? উত্তর হবে বক্রতা কেন্দ্র। নেক্সট কোশ্চেন নম্বর 6 নম্বর কোশ্চেনে কী আছে? দেখো, বলছে প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কি? প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সব থেকে বেশি হয় সেটি কী হবে? সেটা হবে বেগুনি। 7 নম্বর কোশ্চেনে কী আছে? বলেছে যে ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দ্বারা প্রদত্ত কোন রাশিটিকে প্রকাশ করা হয়? ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার। ভোল্ট ইন্টু অ্যাম্পিয়ার দিয়ে আমরা জানি P ইজ ইকুয়াল টু VI। P ইজ ইকুয়াল টু কি জানি? VI। ভি এর একক কি? ভোল্ট। আই এর একক অ্যাম্পিয়ার। অর্থাৎ ভোল্ট এবং অ্যাম্পিয়ার গুণ করে আমরা কী পেলাম? পি পেলাম। পি দ্বারা আমরা কাকে প্রকাশ করি? তড়িৎ ক্ষমতা। তো আমরা বলতে তড়িৎ ক্ষমতা, এখানে উত্তর আমাদের কি? তড়িৎ ক্ষমতা উত্তর হবে। নেক্সট কোশ্চেন নম্বর 8। 8 নম্বর কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন কী আছে? বলেছে ফ্যারাডে সূত্র দুটি ব্যাখ্যা করে। ফ্যারাডে সূত্র দুটি কী ব্যাখ্যা করে? অপশান এ চুম্বক ক্ষেত্র, অপশান বি চুম্বক আবেশ, অপশান সি তড়িৎ ক্ষেত্র এবং অপশান ডি তড়িৎ চুম্বকীয় আবেশ। তাই ফ্যারাডে সূত্র দ্বারা কোনটা ব্যাখ্যা করা হয়? ফ্যারাডে সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয় অপশান ডি তড়িৎ চুম্বকীয় আবেশ। ফ্যারাডের সূত্র কী সংক্রান্ত? তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত। অপশান ডি তড়িৎ চুম্বকীয় আবেশ। নেক্সট কোশ্চেন নম্বর 9 দেখো কী বলেছে? কোশ্চেন নম্বর 9 আছে,
কোশ্চেন নম্বর 9 বলেছে কোনো নিউক্লিয়াস ভেঙে নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে প্রয়োজনীয় ন্যূনতম শক্তিকে কী বলে? কোনো নিউক্লিয়াস ভেঙে নিউক্লিয়নগুলিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করতে ন্যূনতম প্রয়োজনীয় শক্তিকে কী বলে? অপশান এ বিচ্ছিন্ন শক্তি, অপশান বি বন্ধন শক্তি, অপশান সি পারমাণবিক শক্তি, অপশান ডি তাপ শক্তি। উত্তর হবে বন্ধন শক্তি, অপশান বি বন্ধন শক্তি। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো। 10 নম্বর কোশ্চেন বলেছে যে এম একটি মৌল 13 নং শ্রেণীতে অবস্থিত। এম একটি মৌল 13 নং শ্রেণীতে অবস্থিত। এই মৌলের অক্সাইডের সংকেত কী হবে? তো 13 নং শ্রেণীতে অবস্থিত এম এর যোজ্যতা কত হবে? 3 হবে। অক্সাইডের অক্সিজেনের যোজ্যতা কত হয়? 2 হয়। তো এই সংকেত কী হবে? সংকেত করার সময় আমরা কি ক্লাস 7-এ দেখেছি সংকেত কী করে লিখতে হয়? ক্রস করে সংকেত পাওয়া যায়, অর্থাৎ এর সংকেত হবে M2O3। এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেন কি আছে দেখো। বলেছে দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক সমযোজী বন্ধন গঠিত হতে পারে। দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক সমযোজী বন্ধন গঠিত হতে পারে কটি? অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি 4টি। উত্তর হবে কত? উত্তর হচ্ছে 3টি। দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক দুটি পরমাণুর মধ্যে সর্বাধিক 3টে সমযোজী বন্ধন সমযোজী ত্রিবন্ধন গঠিত হতে পারে। 12 নম্বর এমসিকিউ কি আছে? 12 নম্বর এমসিকিউ অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত কত হবে? অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। এক অণু অক্সিজেন উৎপন্ন হতে হতে 2 অণু কি উৎপন্ন হয়? হাইড্রোজেন উৎপন্ন হয়। সেজন্য এদের আয়তন অনুপাত কত হয়? ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তন হয় দ্বিগুণ অ্যানোডের থেকে। ক্যাথোডে কি 2 হয়, 2 আয়তন তৈরি হলে অ্যানোডে তৈরি হয় 1 আয়তন। পরবর্তী কোশ্চেন নম্বর কত? কোশ্চেন নম্বর 13 নম্বর কোশ্চেনে কি আছে? বলেছে 13 নম্বর কোশ্চেনে নেসলা দ্রবণের বর্ণ। নেসলা দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অদক্ষে পড়ে তার রং কি? নেসলা দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া দ্রবণ মেশালে যে অদক্ষে পড়ে তার রং অপশান এ লাল, অপশান বি সাদা, অপশান সি কালো, অপশান ডি বাদামি। উত্তর হবে কি? 13 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান ডি বাদামি। নেক্সট কোশ্চেন নম্বর 14 নম্বর এমসিকিউ বলছে দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ সংকেতটি কি? দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ সংকেতটি কি? অপশান এতে আছে কি সিলভার পারদ, অপশান বিতে কি আছে যে স্টিন পারদ, অপশান সিতে আছে জিঙ্ক অ্যামালগাম, অপশান ডিতে আছে কোনোটিই নয়। তো উত্তর কি হবে এখানে? উত্তর হবে সিলভার অ্যামালগাম ব্যবহার করা হয়। এটাকে SgHg বলা হয় সিলভার অ্যামালগাম, কারণ আমরা পারদ সম্পর্কে অ্যামালগাম রূপে জানি। নেক্সট কোশ্চেন নম্বর অর্থাৎ এমসিকিউ এর শেষ কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন। ভিনিগারের কার্যকরীমূলক কোনটি? ভিনিগার মানে কি? ভিনিগার মানে আমরা জানি অ্যাসিডিক অ্যাসিড CH3COOH কে ভিনিগার বলা হয়। তো ভিনিগার উপস্থিত কার্যকরীমূলক কোনটা? কার্যকরীমূলক COOH, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। এটার নাম কি? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। নেক্সট গ্রুপ বি। তোমাদের এই ভিডিওতে কি থাকবে? গ্রুপের সমস্ত এমসিকিউ, গ্রুপ বি এর সমস্ত এমসিকিউ এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যেসব ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো রয়েছে সেই সব ম্যাথমেটিক্যাল কোশ্চেনের সলিউশন। দেখো গ্রুপ বি এর 1 নম্বর প্রশ্ন কি বলেছে? গ্রুপ বি এর 1 নম্বর প্রশ্নে বলেছে যে একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী। বলেছে একটি হাইড্রোকার্বনের নাম লেখো, একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী। তো একটি হাইড্রোকার্বন হচ্ছে কি মিথেন, গ্রিনহাউস ইফেক্টের জন্য দায়ী মিথেন CH4। 2 নম্বর কোশ্চেন কি আছে দেখো। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে এমন একটি জ্বালানির নাম করো যাতে কার্বন নেই অথচ তাপন মূল্য বেশি। এমন একটি জ্বালানির নাম লেখো যাতে কার্বন নেই অথচ তাপন মূল্য বেশি। উত্তর হবে তরল হাইড্রোজেন, তরল হাইড্রোজেন। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে কি আছে? বলেছে এখানে 2 এর অথবা আছে অরে কি আছে? বলেছে যে আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত লেখো। আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত কি? আমরা জানি আগুনে বরফ বা ফায়ার আইস কাকে বলা হয়? মিথেন হাইড্রেটকে বলা হয়। তো মিথেন হাইড্রেটের সংকেত কি? 4CH4.23H2O। এটা হচ্ছে ফায়ার আইসের সংকেত। নেক্সট কোশ্চেন নম্বর 3 নম্বর কোশ্চেনে কি আছে? বলেছে যে শূন্যস্থান পূরণ করো। 5.6 লিটার আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান -8T। বলেছে 5.6 লিটার একটি আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান -8T। আমরা জানি কি আদর্শ গ্যাসের সমীকরণ কি? পিভি সমান NRT। এটা আমরা কি জানি? আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান NRT। এবার পিভি এর মান জানতে চাইতে অর্থাৎ আমাকে এন এর মান জানতে চাইছে। এন এর শূন্যস্থান দেওয়া আছে এন এর জায়গায়। তবে এন এর মান 5.6 লিটার আদর্শ গ্যাসের এসটিপিতে এন এর মান কত হবে? তো এন এর মানটা বের করলে হয়ে গেল আমাদের। আমরা জানি এসটিপিতে 22.4 লিটারের আয়তন কত?
এসটিপিতে 22.4 লিটারের আয়তন, এই 22.4 লিটার হলো 1 মোলের সমান। হলো কত? 1 মোল। তো এসটিপিতে 5.6 লিটার কত হবে? 1 গুণ 5.6 বাই 22.4 কাটলে 4 সমান 0.25 মোল। তাহলে শূন্যস্থানে কি উত্তর হবে? শূন্যস্থানে হবে পিভি ইজ ইকুয়াল টু 0.25 RT। নেক্সট কোশ্চেন 4 নম্বর। 4 নম্বর কোশ্চেন বলেছে দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড। দুটি বস্তুর মধ্যে উষ্ণতার পার্থক্য কত আছে? না 5 ডিগ্রি সেন্টিগ্রেড। দিয়ে বলছে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য কত হবে? আমরা জানি কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য এবং সেলসিয়াস স্কেলে উষ্ণতার পার্থক্য সমান, তাই কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য হবে 5K। কোশ্চেন নম্বর 5 বলেছে সত্য মিথ্যা লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়, সত্য না মিথ্যা? একই হয়, সত্য। কোশ্চেন নম্বর 6 দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণে শেভিং মিরর রূপে ব্যবহৃত হয়? দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ শেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয়? তাই শেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয় অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর কোশ্চেনে কি আছে? প্রিজমের ওপর কোনো আলোক রশ্মি I1 কোণে আপতিত হলো। প্রিজমের ওপর কোনো আলোক রশ্মি I1 কোণে আপতিত হলো। এক্ষেত্রে নির্গমন কোণ I2 হলে প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত কী হবে? প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হবে কি? প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণের শর্ত হচ্ছে I1 = I2, অর্থাৎ আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হলে প্রিজমের চ্যুতি ন্যূনতম হয়। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি আছে? রোধাঙ্কের SI একক কি? রোধাঙ্কের SI একক হচ্ছে ওহম মিটার। ওহম মিটার হচ্ছে রোধাঙ্কের SI একক। অথবা আর কি বলছে? শর্ট সার্কিট হলে বর্তনীর রোধ কত হয়? শর্ট সার্কিট হলে বর্তনীর রোধ কত হয়ে যায়? বর্তনীর রোধ 0 হয়ে যায়, দিয়ে প্রচুর পরিমাণে কারেন্ট চলে আসে, দিয়ে যন্ত্রপাতি নষ্ট করে দেয়। রোধ যখনই 0 হয়ে যাবে তখন কারেন্টে তো অবাধে কারেন্টের ফ্লো হবে, অবাধে তড়িতের ফ্লো হওয়ার জন্য কী হয়? যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়। কোশ্চেন নম্বর 9 নম্বর কোশ্চেনে কী বলেছে? বলেছে একটি তড়িৎবাহী ঋজু পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার কীরূপ হয়? একটি তড়িৎবাহী ঋজু মানে সোজা পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার কীরূপ হয়? চৌম্বক বলরেখার আকার হয় সমকেন্দ্রিক বৃত্তাকার। কি হয়? সমকেন্দ্রিক বৃত্তাকার। 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর এসে কি আছে? 10 নম্বর এসে দেখো গামা রশ্মির গতিবেগ কত? গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 10 নম্বর কোশ্চেনের অথবা রয়েছে, দেখো অথবাতে কি বলেছে? বলেছে যে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো। একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল কী হবে? ইউরেনিয়াম। প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল হচ্ছে ইউরেনিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 11 নম্বর কোশ্চেন হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি আধুনিক পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে? না 2 নং শ্রেণীতে। 12 নম্বর কোশ্চেন দেখো। কোশ্চেন নম্বর 12তে কি বলেছে? বলেছে যে শূন্যস্থান পূরণ করো। পর্যায় সারণীর একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ ড্যাশ পাই। পর্যায় সারণীর একটি পর্যায়ের বাম দিক থেকে ডান দিক গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়? হ্রাস পায়। কারণ যখন বাম থেকে ডানে যাবে একই পর্যায়ে বরাবর, তখন কক্ষপথের সংখ্যা সেম থাকে, কিন্তু নিউক্লিয়াসে একটা করে প্রোটন বাড়ে এবং সর্বস্থ কক্ষে একটা করে ইলেকট্রন বাড়তে থাকে। তার ফলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে আকর্ষণ ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স বেশি হয়, আকর্ষণ বল বেশি হয়, সেজন্য আকার আস্তে আস্তে ছোটো হয়ে যায়। কোশ্চেন নম্বর বলেছে কি O+O- এদের ক্রমবর্ধমান ইলেকট্রন আসক্তির মান সাজাও। ইলেকট্রন আসক্তি তোমাদের ক্লাস 10 সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। ইলেকট্রন আসক্তি কাকে বলে? ইলেকট্রন আসক্তি হচ্ছে আয়নন বিভবের উল্টো টাইপের জিনিস। মানে কোনো একটি মৌলের সর্বস্থ কক্ষে একটি ইলেকট্রন যোগ করলে সেই মৌলটি যে পরিমাণ শক্তির মুক্তি ঘটায় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলা হয়। অর্থাৎ কোনো মৌলের সর্বস্থ কক্ষে ইলেকট্রন যোগ করলে, মানে এই একটা মৌল ছিল, এখানে একটা ইলেকট্রন যোগ করে যদি আমরা এটাকে A- করি, একটা অ্যানায়ন তৈরি করতে আমাকে যে পরিমাণ শক্তির এখানে উৎপন্ন হয়, যে পরিমাণ শক্তি আমাদের উৎপন্ন হবে, সেই শক্তিকে বলা হয় কি? ইলেকট্রন আসক্তি। এই ইলেকট্রন আসক্তির মান
এখানে সাজাতে বলে, তবে এই মৌলগুলির ক্রমবর্ধমান ইলেকট্রন আসক্তির মান, তবে ও প্লাস আর ও মাইনাসের মধ্যে কার ইলেকট্রন আসক্তি সর্বাধিক হবে, মানে কে সব থেকে বেশি ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি কার বেশি। এদের মধ্যে ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি সব থেকে ও প্লাসের, যেহেতু ইলেকট্রন ইলেকট্রন সব থেকে কম আছে লাস্টে ও প্লাসের, তারপরে কার ও এর ইলেকট্রন আসক্তি, তারপরে ও এর, আর ও মাইনাসের ইলেকট্রন আসক্তি সব থেকে কম। ও মাইনাসের ইলেকট্রন আসক্তি কী হবে, সব থেকে কম, কারণ তো নিজে আগে থেকে নেগেটিভ চার্জ হয়ে আছে। এবার ওকে যদি আবার যদি বাইরে থেকে আমরা ইলেকট্রন দিতে চাই কী হবে, ইলেকট্রন বিকর্ষণ করবে। ইলেকট্রন বিকর্ষণ করার জন্য ইলেকট্রন আসক্তি সব থেকে কম হবে। নেক্সট কোশ্চেন নম্বর কত, 13 নম্বর কোশ্চেন বলছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়ম ব্যতিক্রমী। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রম হয়। তো উত্তর কি হবে, অষ্টক নিয়মের ব্যতিক্রমী সমযোজী যৌগ হচ্ছে PCl5। PCl5 এর পি এর ইলেকট্রন কতগুলো হয়, এটা হচ্ছে 10টা ইলেকট্রন হয়, 8টা ইলেকট্রন না হয়ে শেষ কক্ষে 10টা ইলেকট্রন হয়ে যায়। 14 শূন্যস্থান পূরণ করো। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা ড্যাশ পায়। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা কি হয়, পরিবাহিতা বৃদ্ধি পায়। আর দেখো আর কি বলেছে, যে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয়। তামার চামচের ওপরে রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে ব্যবহার করা হয় তামার চামচ। কি করা হয়, তামার চামচ। কোশ্চেন নম্বর 15 কোশ্চেন বলেছে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী গ্যাস উৎপন্ন হয়। সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কী কী গ্যাস উৎপন্ন হয়। এখানে সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণে ক্যাথোডে গ্যাস উৎপন্ন হবে কি, ক্যাথোডে উৎপন্ন হবে হাইড্রোজেন H2 এবং অ্যানোডে উৎপন্ন হবে অক্সিজেন O2। অ্যানোডে কি উৎপন্ন হবে, O2। 16 নম্বরে স্তম্ভ মেলানোর আছে, অর্থাৎ 4টে জিনিস দেওয়া আছে একসাথে। 1 নম্বরে কী দেওয়া আছে বলতে, 1 নম্বরে দেখো দেওয়া আছে হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে ঘন সাদা ধোঁয়া সৃষ্টি করে। হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে ঘন সাদা ধোঁয়া সৃষ্টি করে কোন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস তৈরি করে NH4Cl এর সাদা ধোঁয়া। 2 নম্বরে কি আছে, 2 নম্বরে আছে কি দেখো ক্যালামাইন কি, ক্যালামাইন হচ্ছে ZnCO3 কে ক্যালামাইন বলা হয়। 3 নম্বর কি আছে, 3 নম্বর আছে যে পর্যাপ্ত অক্সিজেনে H2S এর দহনে উৎপন্ন গ্যাস। পর্যাপ্ত অক্সিজেনে H2S এর দহনে উৎপন্ন গ্যাস কী হবে, H2S এর দহনে কোন গ্যাস উৎপন্ন হবে, উৎপন্ন হবে SO2। 4 নম্বরে কি আছে, 4 নম্বরে আছে যে প্যাকিং ফয়েলে ব্যবহৃত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম। এইগুলো তোমাদের 16 নম্বরে যে কী আছে স্তম্ভ মিলন আছে, সেই স্তম্ভের উত্তর। 1 নম্বরে যেটা আছে বাম স্তম্ভে, 1 নম্বরে বাম স্তম্ভের উত্তর হবে কি, উত্তর হবে অ্যামোনিয়া। 2 নম্বরে যেটা আছে তার উত্তর হবে জিঙ্ক ZnCO3। 3 নম্বরের উত্তর হবে কি SO2, আর 4 নম্বরের উত্তর হবে অ্যালুমিনিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেন কি বলেছে, একটি কৃত্রিম জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। 17 নম্বর কোশ্চেন বলেছে একটি কৃত্রিম জৈবভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। এর কৃত্রিম জৈবভঙ্গুর পলিমার হলো সেলুলোজ তো প্রাকৃতিক না, এটা প্রাকৃতিক। তাই কৃত্রিমের উদাহরণ কী হবে, এটা হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিমের উদাহরণ, কৃত্রিম মানে যেটা আমরা ল্যাবে তৈরি করি, তাই না, ল্যাবে তৈরি করেছি তবু সেটা জৈব ভঙ্গুর। এর উদাহরণ কী হবে, 17 নম্বর কোশ্চেনের উত্তর হবে PHBV, যার পুরো নাম হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারেট বিটা হাইড্রক্সি ভ্যালোরেট। এর অথবা কি, 17 নম্বর কোশ্চেনের অথবা আছে ফর্মিক অ্যাসিডের IUPAC এর নাম কি। ফর্মিক অ্যাসিডের সংকেত কি, ফর্মিক অ্যাসিডের সংকেত HCOOH হচ্ছে ফর্মিক অ্যাসিডের সংকেত।
তো ফর্মিক অ্যাসিডের IUPAC নাম হবে, এখানে দেখো কটা কার্বনের সঙ্গে একটাই কার্বন রয়েছে এবং COOH কার্যকরী মূলক রয়েছে, তার নাম হবে মিথানোয়িক অ্যাসিড। কারণ কি একটাই কার্বন রয়েছে তাই মিথ, এবং COOH থাকার জন্য ওয়িক অ্যাসিড, নাম হলো মিথানোয়িক অ্যাসিড। পরবর্তী কোশ্চেন নম্বর 18। 18 নম্বর কোশ্চেন বলেছে সত্য মিথ্যা লেখো। ইথিলিন অণুতে ত্রিবন্ধন থাকে। ইথিলিনের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CH2। এখানে ত্রিবন্ধন থাকে না, থাকে দ্বিবন্ধন, তাই উত্তর হবে মিথ্যা। এইগুলো তোমাদের গ্রুপ এ এবং গ্রুপ বি এর সমস্ত MCQ MCQ এর উত্তর। এরপরে তোমাদের গ্রুপ সি এ দেখো ম্যাথমেটিক্যাল কোশ্চেন কোনগুলো আছে। গ্রুপ সি এ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন টাইপ কোশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে 3-এর 3। দেখো 3-এর 3, 3-এর 3-এ কি বলেছে? 3-এর 3-এ বলেছে যে এ বি দুটি পৃথক মাধ্যম হলে প্রমাণ করো যে এ মিউ বি ইজ ইকাল টু 1/b মিউ এ। বলেছে এ ও বি দুটি পৃথক মাধ্যম হলে, সাপোজ এখানে কি আমি শর্টে একটু বলে দিই, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। এখানে আলোকরশ্মি যদি এ মাধ্যমে এসে পড়ে প্রতিষ্ঠিত হয়ে বি মাধ্যমে ঢোকে, বি মাধ্যমে যায়, এভাবে যাবে। এবার এখান থেকে আমরা অভিলম্ব টানতে পারবো, এটা অভিলম্ব টানলাম। এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হলো প্রতিসরণ কোণ আর। এটা কি? এটা হচ্ছে আপতন কোণ, আপতন কোণ। এটা কি? অভিলম্ব, তাই তো, অভিলম্ব। এটা হচ্ছে আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, প্রতিসৃত রশ্মি। তো এটা কি হবে? আর হবে কি? প্রতিসরণ কোণ। তো পেয়ে গেলাম আমরা প্রত্যেকটা জিনিস। এবার আমাদের যদি বলি আমরা যে প্রতিসরাঙ্ক কত হবে। প্রতিসরাঙ্ক যখন আমরা এই মাধ্যম সাপেক্ষে, অর্থাৎ এই মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক বের করব, তখন আমাদের কী হবে? এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যখন লিখবো আমরা, এ মাধ্যম সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসারাঙ্ক, এটাকে কী দিয়ে আমরা এম ইউ বি দিয়ে লিখি। এখানে কী হবে? সাইন আই বাই সাইন আর হবে। একেবারে যদি আমরা এটাকে লিখি বি মাধ্যম সাপেক্ষে, বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসারাঙ্ক, তো এটা কি লিখবো আমরা? বি মিউ এ লিখবো, ইকুয়াল কত? সাইন আর বাই সাইন আই হবে। যদি আলোকরশ্মি এই পথ হতো এইভাবে তো বেরোতো, যেহেতু মাধ্যম চেঞ্জ হয়নি। তো এটা কি? সাইন আই বাই সাইন আর হবে। এটা দেখো সাইন আই বাই, এটা ছিল সাইন আই বাই সাইন আর, এটা সাইন আর বাই সাইন আর। তো এই দুটো কি 1 আর 2 যদি আমরা তুলনা করি কী হবে? এই দুটো পরস্পর রেসিপ্রোকাল নয়। দেখো এ উল্টো, তো আমরা সেটাই লিখতে পারবো। 1 আর 2 থেকে আমরা 1 ও 2, 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই কী পাবো? না এ মিউ বি ইজ ইকাল টু 1/b মিউ এ, প্রমাণিত। এর অথবা একটা অঙ্ক আছে, দেখো 3-এর 3-এর অথবা। 3-এর 3 অথবা কি বলেছে? একটি প্রিজমের প্রধান সেট সমবাহুত্রিভুজ, ওই প্রিজমের একটি প্রতিসরক তলে 30 ডিগ্রি আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসরক তল থেকে 45 ডিগ্রি কোণে নির্গত হয়, তাহলে শ্রুতিকোণ কত হবে? তবে প্রিজমের ক্ষেত্রে শ্রুতিকোণের সমীকরণ আমরা কি জানি? প্রিজমের ক্ষেত্রে ডেল্টা সমান I1 যোগ I2 বিয়োগ এ। এখানে I1 মানে কি? I1 মানে হচ্ছে প্রথম তলে বা একটি তলে আপতন কোণ, যার মান কত দেওয়া আছে? 30 ডিগ্রি। I2 কত? এটা হচ্ছে I1। I2 হচ্ছে অন্য তল থেকে নির্গমন কোণ, অন্য তল থেকে নির্গমন কোণ। এর মান কত? নির্গমন কোণের মান দেওয়া আছে কত? 45 ডিগ্রি। এর মান কত? এই হচ্ছে প্রিজম কোণ। এ কি? প্রিজম কোণ। প্রিজম কোণ দেওয়া আছে সমবাহুত্রিভুজ হলে 60 ডিগ্রি হবে প্রিজম কোণ। অতএব আমরা বলতে পারি শ্রুতিকোণ সমান, শ্রুতিকোণ সমান 30 ডিগ্রি যোগ 45 ডিগ্রি, শ্রুতিকোণের মান হচ্ছে ডেল্টা, 45 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি। কত হবে এখান থেকে? 15 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত হবে এরপরে অঙ্ক? না তো
এরপরে করার মতো এখানে আছে গ্রুপ সি এর কোটার মতো কোশ্চেন করতে পারা যায় যে আইইউপিএসির নাম দেখো 3-এর কত 9-এ কী আছে, দুটো আইইউপিএসির নাম আছে 3-এর 9-এর অথবা 3-এর 9-এর অথবাতে আইইউপিএসির নাম করতে বলেছে। আইইউপিএসির নাম কার করতে বলেছে, প্রথম স্ট্রাকচারটা কী আছে CH3 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 CH3। এই ধরনের যৌগের আইইউপিএসির নাম করতে হলে আমাকে প্রথম কী করতে হবে, কার্বন কটা পরপর কার্বন রয়েছে দেখতে হবে, পরপর কার্বন কতগুলো আছে। এখানে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। দেখো টোটাল যৌগে 5খানা কার্বন থাকলেও 3খানা কার্বন পরপর রয়েছে। মানে আমরা যখন নাম্বারিং করবো তখন কার্বন বন্ধন থাকবে, এইভাবে নাম্বারিং করতে হবে। তো এখানে 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, তুমি গুনলে এইভাবে গুনতে পারো 1 2 3। তো এই 3 নম্বর কার্বনের সাথে দেখো এই দুটো কার্বনের কোনো লিঙ্কেজ নেই, অথবা এই 3 নম্বর কার্বনের সাথে এই দুটো কার্বনের কোনো লিঙ্কেজ নেই, সেজন্য এটা এর মুক্ত শৃঙ্খলে করা কার্বন থাকে 3খানায় কার্বন থাকবে, অর্থাৎ এর নাম কি আসবে প্রোপ। আর এক বন্ধন কার্বন কত, এক বন্ধন আছে যোগ N। এই টোটাল যোগে কোনো কার্যমূলক আছে, কোনো কার্যমূলক নেই। তো কিন্তু এই দুটো গ্রুপকে কী বলা হয়, মিথাইল গ্রুপ। এরা প্রতিস্থাপক রূপে যুক্ত আছে 2 নম্বর কার্বনের সাথে। এর নামকরণ কি আসবে 2 2। 2 নম্বর কার্বনে 2খানা মিথাইল গ্রুপ, সেজন্য 2কে 2বার লিখতে হবে। 2 2 মিথাইল গ্রুপ কটা আছে, দুটো, তাই হচ্ছে ডাই। তাই 2 2 ডাই মিথাইল, 2 2 ডাইমিথাইল প্রোপেন। এটা হচ্ছে এই যৌগটার আইইউপিএসির নাম। বি যৌগটা দেখো, বি যৌগের আইইউপিএসির নাম কী হবে, CH3 আছে, CH3 ও COH এর মধ্যে আছে। তো এটাকে যদি আমরা ভেঙে লিখি কী হবে, সি একটা মাঝে থাকবে, সি এর 4টে হাত, একটা হাতে থাকবে OH, 3টে হাতে থাকবে CH3, 3টাতে কী থাকবে CH3। এই যৌগের আইইউপিএসির নাম কী হবে, এই যৌগের আইইউপিএসির নাম কী হবে, এই যৌগের আইইউপিএসির নাম করতে হলে আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং যদি করি আমরা কী করে নাম্বারিং করবো, দেখো এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এই তো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। টোটাল আমাকে তুমি 1 2 করতে পারো, কিন্তু 1 2 করলে তার থেকে তো বড় চেন আরও পাচ্ছি, 1 2 3, এটা 3টে কার্বনের চেন হবে। তবে এই ওএসটি কি, ওএসটি হচ্ছে কার্যকরীমূলক, আর এই CH3 হচ্ছে প্রতিস্থাপক। CH3 হচ্ছে প্রতিস্থাপক মিথাইল, আর OH হচ্ছে কার্যকরীমূলক, যার জন্য নামকরণ হবে অল। তো এই দুটোর মধ্যে আমাদের প্রতিস্থাপক নাম সবার আগে আসে, তাই কী হবে, 2 নম্বরে প্রতিস্থাপক যুক্ত আছে, 2 নম্বর কার্বনে CH3 যুক্ত, তাই হবে 2 মিথাইল। তারপরে 3টে কার্বনের জন্য প্রোপ, 2 অল, 2 নম্বর কার্বনে অল আছে, তাই 2 অল, তাই 2 মিথাইল প্রোপ 2 অল। এই যৌগটা আইইউপিএসির নাম করে 2 মিথাইল প্রোপ 2 অল, বা 2 মিথাইল ট্রু প্রোপানল ও লিখতে পারো। কি লিখতে পারো, 2 মিথাইল 2 প্রোপানল। OH এর পজিশন তোমাকে বলতে হবে কত নম্বর কার্বনে OH যুক্ত আছে। এরপরে কত নম্বর কোশ্চেন আছে, এরপরে দেখো অঙ্ক আছে গ্রুপ ডিতে 4-এর 1। গ্রুপ ডিতে 4-এর 1 কোশ্চেন কি আছে দেখো, গ্রুপ ডিতে 4-এর 1 আছে যে একটি কাচের পাত্র 67 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উষ্ণতায় বায়ু আছে। একটি কাচের পাত্রে 67 ডিগ্রি উষ্ণতায় বায়ু আছে। চাপ অবরোধ থেকে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে, কোন উষ্ণতায় 1/3 বাতাস বেরিয়ে যাবে, না তো 1/3 বাতাস বেরিয়ে যাবে মানে কি, মানে টোটাল যে আয়তন যদি আমরা ধরি, তবে টোটাল ধরি বায়ু আছে, বায়ু আছে কতটুকু, VmL ধরে নিলাম, বায়ু আছে VmL বুঝতে পারলো XmL লিখেছি, হ্যাঁ বায়ু আছে XmL। তবে বায়ু বেরিয়ে যাবে কতটুকু, বেরিয়ে যাবে x/3 ml, x/3 ml বায়ু বেরিয়ে যাচ্ছে। তবে মোট বায়ুর আয়তন কত, মোট বায়ু আছে যেটা, সেটাই কি অ্যাকচুয়ালি এটাই P1, হ্যাঁ। তো মোট বায়ু হবে x + x/3 = কত হবে, এটা 4x/3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে P2, সরি V2, P কেন বলছি, এটা V1, এটা V2। তা দুটো জিনিস পেলাম, V1 V2 ml পেয়ে গেছি আমরা, V1 V2।
এবার পি দেখো কি বলছে, স্থির চাপে বলেছে পুরো ঘটনাটা ঘটবে চাপ পরিবর্তন রেখে। এবার উষ্ণতা তোমরা একটি সমীকরণ রেখে স্থির উষ্ণতায় স্থির চাপে সমীকরণ কী হবে, স্থির চাপে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2, কারণ পি কি, পি হচ্ছে স্থির। তাই V1 V2 মান আমরা পেয়ে গেছি। T1 হচ্ছে কি পরম উষ্ণতা, প্রাথমিক পরম উষ্ণতা, এর মান কত, প্রাথমিক পরম উষ্ণতা মান হচ্ছে 67 ডিগ্রি সেন্টিগ্রেড। 67 সেন্টিগ্রেড মানে কত, 67 যোগ 273 কেলভিন। যোগ করলে কত, 67 সাথে 273 যোগ করলে হবে 80,340 কেলভিন। আর T2 আমাকে বের করতে হবে, এই তো কোশ্চেন। মান বসে দাও তো। T2 সমান কত হবে এখান থেকে, T2 সমান এখান থেকে হবে V2T1/V1। তো V2-র মান কত, V2-র মান হচ্ছে 4x/3 ইন্টু T1-এর মান কত 340 ইন্টু এক্স। এক্স এক্স কাটলো, তো এটা এক্স এক্স কাটলে তারপরে কত দিয়ে কাটবে, এটা কাটবে না, আমাকে ভাগ করতে হবে ডিরেক্টটা। এটা গুণ করে 3 দিয়ে ভাগ, গুণ করলে কত হবে, এটা 0 4 4 16 6 হাত থাকলো 1 3 4 12 13, 1360/3 ভাগ করলে কত হবে 3 4 12 4, 3 4 12 হাত থাকলো 1 3 5 15, 3 5 15 হাত থাকলো 1 10, 3 3 9, 3 3 9.3 ডিগ্রি 3 কেলভিন। আমাদের অন্তিম উষ্ণতা কত আসলো, অন্তিম উষ্ণতা অতএব অন্তিম উষ্ণতা 453.3 কেলভিন। এটা রাখতে পারো, অথবা কি করতে পারো, 453.3 বিয়োগ 273 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত হবে, বিয়োগ করলে এখানে 180.3 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াসে আসতে পারো, আবার কেলভিনও রাখতে পারো। দেখে নাও একবার কোশ্চেনটা ভালো করে, কী হলো উত্তরটা। উত্তরটা কত দেখো, কোশ্চেন দেওয়া আছে কত, কোশ্চেন দেওয়া আছে যে কাচের পাত্রে 67 ডিগ্রি উষ্ণতায় বায়ু আছে, চাপ পরিবর্তন রেখে উষ্ণতা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় 1/3 অংশ বাতাস বেরিয়ে যাবে। ধরি বায়ু আছে কত VmL, বায়ু আছে V1 এর মান xml, বায়ু বেরিয়ে যাবে x/3 ml। তো মোট বায়ুর পরিমাণ V2 হবে, অন্তিম আয়তন যেটা, সেটা কত হবে, যোগ করলে 4x/3 ml পেলাম। স্থির চাপে সমীকরণ কী হবে, V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। এখানে V1 বা V1 এর মান আমরা পেয়ে গেছি আগে। T1 এর মান বের করলে 67 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 340 কেলভিন। T2 মান আমাকে বের করতে হবে, T2 সমান আমাদের ক্যালকুলেশন করে বের হলো 453.3 কেলভিন। 453 কেলভিন উষ্ণতায় উল্লেখ করতে পারো, যেহেতু তোমাদের কোশ্চেনে কত ডিগ্রি সেলসিয়াস উল্লেখ করেনি, তো এটাও রাখতে পারো। আবার ইচ্ছা হলে তোমরা সেলসিয়াসে নিয়ে যেতে পারো। দেখো নেক্সট কোশ্চেন নম্বর কত, নেক্সট অঙ্ক টাইপের কোশ্চেন আছে যে 3-এ নেই, 3-4-এ নেই, 3-5-এ নেই অঙ্ক, 3-6-এর বি, 3-6-এর বি হচ্ছে অঙ্ক আছে, 3-6-এর বিতে। দেখো 3-6-এর বি কী আছে, সরি 4-6-এর বি, 4-6-এর বি, 4-6-এর বি কোশ্চেন কী আছে দেখো, 4-6-এর বি বলছে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুকে, বস্তুতে আধানের পরিমাণ দেওয়া আছে এত কুলম্ব, আধানের পরিমাণ দেওয়া এত কুলম্ব, ইলেকট্রনের আধান যদি এত হয়, বস্তুটিতে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে, বস্তুটিতে কতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে। এক নম্বরে কোশ্চেন, তোমার ডিরেক্ট ভাগ করলে হয়ে যাবে। অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি সমান মোট আধান কত 3.2 × 10⁻⁻17 কুলম্ব, আর একটি ইলেকট্রন আধান দিয়ে ভাগ করলে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব কাটলো, এটা কাটলে 2 আর এটা কাটলে স্কোয়ার, তো কত আসছে 200টি, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কত আছে এরপরে অঙ্ক দেখো, 4-এর 7-এ অঙ্ক নেই, 4-এর 8-এ আছে, 4-এর 8-এ নেই, 4-এর 9-এরটা আমরা করবো একবার। 4-এর 9 কি আছে দেখো, 4-এর 9-এর কোশ্চেন বলেছে ABC 3টে মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17, 18, 20। বলেছে ABC 3টে মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে, তাই A এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 17, B এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 18, আর C এর পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 20।
এই তিনটে জিনিস দেওয়া আছে, দিয়ে বলেছে এক নম্বর কোশ্চেনে কী বলেছে, এ বি সি এর ইলেকট্রন বিন্যাস লেখো। তবে এর ইলেকট্রন বিন্যাস কী হবে, এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে থাকবে 2টো ইলেকট্রন, এল কক্ষে থাকবে 8টা ইলেকট্রন। দেখো টোটাল হচ্ছে 17টা ইলেকট্রন। এতে আছে টোটাল কটা ইলেকট্রন, 17টা ইলেকট্রন। কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা হলো 10টা, এম কক্ষে 7টা। এই হলো ইলেকট্রন বিন্যাস এ এর। বি এর ইলেকট্রন বিন্যাস কী হবে, বি এর ইলেকট্রন বিন্যাস হবে কে কক্ষে কটা 2টো, এল কক্ষে কটা হবে 8টা, আর এম কক্ষে কতগুলো হবে 8টা। সি এর ইলেকট্রন বিন্যাস কী হবে, 20 আছে, 20 থাকলে ইলেকট্রন কত হয়, কে কক্ষে 2টো হয়, এল কক্ষে 8টা হয়, এম কক্ষে কতগুলো 8টা হয়, এন কক্ষে হয় 2টো। এই হলো 3টে মৌলের ইলেকট্রন বিন্যাস। এখানে এসে ইলেকট্রন বিন্যাসগুলো কী করে হলো। নেক্সট বি কোশ্চেন কী দিয়েছে দেখো, বি বলেছে এ ও সি এর মধ্যে কোনটি ধাতু কোনটি অধাতু। আমরা জানি যাদের লাস্ট কক্ষে ইলেকট্রনের সংখ্যা 1 অথবা 2 অথবা 3 থাকে জেনারেলি তারা ধাতু হয়। তবে ধাতু কী হবে, সি হচ্ছে ধাতু, কারণ সি এর দেখো শেষ কক্ষে 2টো ইলেকট্রন আছে, আর এ হচ্ছে কি অধাতু, এর কটা ইলেকট্রন আছে, 7খানা ইলেকট্রন আছে। তোমরা এভাবে দেখতে পারো, অথবা বলতে পারো যে এ আছে কত গ্রুপ 17তে, যেহেতু লাস্ট কক্ষে 7টা ইলেকট্রন থাকলে সে কোথায় থাকে, গ্রুপ 17তে থাকে। আর গ্রুপ 17 কী হয়, হ্যালোজেন অর্থাৎ অধাতু হয়। আর গ্রুপ সি এর ক্ষেত্রে লাস্ট করে 2টো ইলেকট্রন আছে, এটা গ্রুপ 2তে অবস্থিত, তাই এটি ধাতু। সি কোশ্চেন দেখো, এর সাথে আরেকটা কোশ্চেন আছে, সি পর্যায় সারণীতে এদের অবস্থান উল্লেখ করতে বলেছে। তো এর অবস্থান কী হবে, এর অবস্থান, তো অবস্থান বের করার নিয়ম তোমরা জানো সকলে নিশ্চয়ই। অবস্থান বের করার নিয়ম হচ্ছে যতগুলো কি থাকে, যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি যতগুলো কক্ষপথ থাকবে সেটা হচ্ছে তার পর্যায়ের সংখ্যা। তো এখানে এর ইলেকট্রন এসে কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, কটা কক্ষ আছে, 3খানা কক্ষ, তাই এটি তৃতীয় পর্যায়ে অবস্থিত। কত, তৃতীয় পর্যায়। এবং শ্রেণী কত হবে এর শ্রেণী হবে লাস্ট কক্ষে ইলেকট্রন শ্রেণী নির্ধারণ করে। লাস্ট কক্ষে যদি 2-এর বেশি ইলেকট্রন থাকে তার সাথে 10 যোগ করতে হয়। এখানে কটা ইলেকট্রন, লাস্ট কক্ষে 7টা ইলেকট্রন আছে, তো এই শ্রেণী কতগুলো হবে, 17 নম্বর শ্রেণী। বি এর অবস্থান দেখো, বি এর অবস্থান কি আছে, বি এর ইলেকট্রন যখন দেখেছো দেখবে কটা আছে, কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ, 3খানা কক্ষপথ, তাই এটি তৃতীয় পর্যায়ের মৌল। এবং এর শ্রেণী কত হবে, এর শ্রেণী হবে লাস্ট কক্ষে 8 যোগ 10 18। সি এর অবস্থান কত হবে, সি এর অবস্থান হচ্ছে কত দেখো, 1 নম্বর কক্ষপথ, 2টো কক্ষপথ, 3টে কক্ষপথ, 4টে কক্ষপথ, মোট কতগুলো কক্ষপথ, 4খানা কক্ষপথ, তাই চতুর্থ পর্যায়। এবং শ্রেণী কতগুলো হবে, শ্রেণী হবে দেখো 2 নম্বর শ্রেণী, 2 নং শ্রেণী। এই গেল তোমাদের কোশ্চেন কোনটা, 9-এর উত্তর, 9 নম্বর। এরপরে কোশ্চেন করার মতো কোশ্চেন হচ্ছে একদম 12টা দেখো কি আছে। বারো নম্বর কোশ্চেনে দেখো কি বলেছে। 12 নম্বর কোশ্চেনে বলেছে যে এ বি সি তিনটে বিক্রিয়ককে শনাক্তকরণ করো। এখানে বলেছে CH3 CH2 OH দেওয়া আছে, দিয়ে এখানে এ কে কী বসালে, এতে কী বসালে CH2 ডবল বন্ড CH2 তৈরি হবে। অর্থাৎ এটা আছে ইথানল থেকে ইথিলিন তৈরি করেছে, ইথানল থেকে কী তৈরি করেছে, ইথিলিন তৈরি করেছে। অর্থাৎ এখান থেকে জল বেরিয়ে গেছে, ইথানল থেকে কী বেরিয়ে গেছে, জল বেরিয়ে গেছে। তাই জল বেরিয়ে যাওয়ার জন্য আমাদের ব্যবহার করতে হয় কি, গাঢ় H2SO4 এবং 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তো প্রথম স্টেপের এ হলো এটা, এ হচ্ছে এ। বি কী হবে, বি থেকে দেখো এখান থেকে কী তৈরি করেছে কি, দেখো ইথিলিন তৈরি করেছে না, ইথেন তৈরি করেছে, ইথিলিন থেকে ইথেন তৈরি হয় কি, হাইড্রোজেন আর র্যানি নিকেল দিলে হয় র্যানি নিকেল আর হিট। এটা হচ্ছে বি। তো এখান থেকে কি তৈরি করেছে, এখান থেকে তৈরি করেছে সি দিয়ে তৈরি করেছে CH3 CH2Cl। CH3 এখান থেকে তৈরি করেছে কি, এখান থেকে তৈরি করেছে CH3 CH2Cl। সিতে কী দিতে হবে, সিতে দিতে হবে Cl2, যেটা 1 মোল Cl2। বেশি দিলে কী হবে, এটা অনেকগুলো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলবে, মানে একটা কমপ্লেক্স তৈরি হয়ে যাবে, অনেকগুলো হাইড্রোজেন প্রতিস্থাপন করে বিভিন্ন ধরনের যৌগ তৈরি হয়ে যাবে। সেজন্য এখানে 1 মোল Cl2 দিতে হবে, তার সাথে সূর্যালোক, যেটাকে আমরা H নদী লিখলাম, সূর্যালোক এই দিতে হবে। এখানে দেখো একটা কোশ্চেন বাদ গেছে, 4-এর 6-এর অথবা একটা অঙ্ক ছিল, 4-এর 6-এর অরে কি একটা অঙ্ক রয়ে গেছে বাদ। তো দেখো বলেছে এ কি বলেছে যে একটি তড়িৎ কোষে তড়িৎচালক বল যাকে ই দিয়ে লেখা হয়,
ই সমান কত দেওয়া আছে 1.5 ভোল্ট। আর কি দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ আর, অভ্যন্তরীণ রোধ কত দেওয়া আছে অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর দেওয়া আছে। এই বলছে কোষের তড়িৎদ্বার দুটিকে বহির্বর্তনীতে একটি 4 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে কোষের তড়িৎদ্বার দুটিকে বর্তনীতে একটি 4 ওহম রোধের সাথে যুক্ত করা হলে 3/4 ভোল্ট বিভব প্রভেদ পাওয়া যায়। বিভব প্রভেদ কত পাওয়া যায় 3/4 বিভব প্রভেদ পাওয়া যায় বলে দিয়েছে। দিয়ে বলেছে আর এর মান কত হবে, আর এর মান কত হবে। তাই আমরা জানি কি, আমরা জানি তড়িৎ প্রবাহমাত্রা আই সমান ই বাই আর বড় আর যোগ ছোট আর। এটা কি আই হচ্ছে কি, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এখান থেকে আমরা কী বের করতে আই বের করতে পারবো। আই সমান কত হবে ই এর মান 1.5, আর এর মান দেওয়া আছে 4, বড় আর কী দেওয়া আছে বড় আর সমান 4 ওহম দেওয়া আছে যোগ আর। এটা হচ্ছে আই এর মান কত পেলাম, আই এর মান পেলাম এটা। আর এখান থেকে আমরা কী লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি নেক্সট যে ওহমের সূত্রানুসারে, ওহমের সূত্রানুসারে ভি সমান আই আর। ওহমের সূত্রানুসারে ভি সমান আই আর, ভি হচ্ছে বিভব প্রভেদ, আই তড়িৎ প্রবাহমাত্রা, আর হচ্ছে রোধ। এগুলো তোমাদের লিখতে হবে এখানে, আমি লিখলাম না। ভি হচ্ছে প্রবাহমাত্রা, আই হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা, ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহমাত্রা, আর সমান রোধ। এখানে মান পুট করো। এখানে ভি এর মান দেওয়া আছে কোশ্চেনে কত, ভি এর মান দেওয়া আছে 3/4, ভি এর মান দেওয়া আছে 3/4। আই এর মান আমরা বের করেছি 1.5/4 প্লাস আর ইজিক্যাল টু বড় আর এর মান কত 4 দেওয়া আছে 4। দিয়ে এবার আর এর মান নির্ণয় করতে হবে। এখান থেকে আর এর মান কত পাবো, এখান থেকে আর এর মান পাবো 1.5/4 যোগ আর ইজিক্যাল টু কত হবে 3/16, 3/16 আসবে। তো এই 3/16 যখন আসলো আমরা এটা কাটতে পারবো, এটা কাটলে এটা 2 হবে। এখান থেকে কত পাবো আমরা, কোনোখানে গুণ করলে 8, এইটা গুণ করলে 8 যোগ 2r ইজিক্যাল টু কত, 8 যোগ 2r ইজিক্যাল টু 16। তো এখান থেকে 2r সমান কত পাবো, 2r সমান পাবো হচ্ছে 16 বিয়োগ 8। তো 16 বিয়োগ 8 পেলাম, 2r সমান কত পেলাম 8 পেলাম। তো r সমান কত পেলাম 8/2 অর্থাৎ 4, অর্থাৎ ছোট আর এর মান কত হলো 4, অর্থাৎ আর এর মান হচ্ছে 4 ওহম। এইগুলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 4-এর সমস্ত সলিউশন। মডেল নম্বর 4 সমস্ত শেষ হলো। এর পরবর্তী মডেলগুলো খুব শীঘ্রই আপলোড করা হবে। তাই যারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছে বা ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।